সম্পর্কে আমি যেটুকু জানি, মানে আমি তো ধরুন 18 মাস রেলের মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রী। আমাকে তৃণমূল বলতো যে হাফ প্যান্ট পরা মন্ত্রী। যাই হোক, আমি সেই হাফ প্যান্ট পরা যে মন্ত্রী ছিলাম, সেই হাফ প্যান্ট পরা মন্ত্রীর যেমন অভিজ্ঞতাতে আমি জেনেছি যে রেলের প্রোটোকল অনুযায়ী একটা রাজ্যে যদি কোনো রেলের প্রকল্প উদ্বোধন করা হয়, তাহলে সাধারণত সেই প্রকল্পের যিনি মন্ত্রী তার আসা দরকার নাম্বার ওয়ান। মেট্রো রেলটা একটা সময় অন্যান্য শহরেও সেটা আরবান মিনিস্ট্রির অধীনে, পশ্চিমবঙ্গ সেটা আরবান মিনিস্ট্রির অধীনে থাকার কথা, কারণ এই মেট্রো রেল প্রকল্পটা শুরু হয়েছিল বাম আমল থেকে, মানে বুদ্ধবাবুর আমল থেকে। সেইটাকে জোর করে রেলের প্রকল্প করেছিল মমতা ব্যানার্জি। তো ডাকলে তো বুদ্ধকেও ডাকতে হবে, কারণ তার আমলে শুরু হয়েছিল, কিন্তু মূল ভাবনা কিন্তু তার ছিল এই সেক্টর 5। এবং শেষে আমিও জড়িয়েছিলাম। আমি যখন রেলের মধ্যে ছিলাম, শেষ যেটা রেলের বাজেট হয়েছিল ইউপিএ সরকারের শেষ সাপ্লিমেন্টারি বাজেট, সেখানে 100 কোটি টাকা মেট্রোর জন্য আমি বরাদ্দ করার ব্যবস্থা করেছি। এখন রেলের যে প্রোটোকল, সে প্রোটোকল হচ্ছে যে কনসার্ন মন্ত্রী আসা দরকার। সেখানে স্মৃতি ইরানি সে রেলমন্ত্রী না সে আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী আমার জানা নাই। সে হঠাৎ কেন চলে আসছে, তাকে কি কেউ অথরাইজ করে দিয়েছে আমার জানা নেই। নিশ্চয়ই একটা মন্ত্রী ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু মানানসই হতো যদি রেলের বা আরবানের তরফ থেকে আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তারা আসবে, কারণ এটার সঙ্গে এই দুটো মন্তব্য জড়িত। এবার রেলের যে প্রোটোকল, সে প্রোটোকল হচ্ছে কি, যে রেল যেখানে প্রজেক্ট সেই এলাকার স্থানীয় সাংসদদের ডাকতে হবে। আমিও যেখানে যেতাম, আমিও রেলের অনেক প্রকল্প উদ্বোধন করেছি, অনেক ট্রেন উদ্বোধন করেছি, একটা না, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত প্রচুর। সেখানে স্থানীয় যে এমপি তাকে আমরা ডেকে নিতাম, এটা হচ্ছে রেলের প্রোটোকল। তাই শিয়ালদার জন্য স্থানীয় এমপিকে ডাকাটা মাস। তার মানে এখানে যে মুখ্যমন্ত্রীকে ডাকতে হবে, মুখ্যমন্ত্রীকে খাতির করে ডাকতে পারে, মুখ্যমন্ত্রী নাম আসতে পারে। মুখ্যমন্ত্রী তো একটা মন্ত্রী থেকে এমনি বড় রাজ্যের ক্ষেত্রে, তো মুখ্যমন্ত্রীকে ডাকেই বা কীভাবে? আর দিদি তো এটা শিখিয়েছে যে যারা বিরোধী তাদেরকে নিমন্ত্রণ না করে নিজে নিজে ঢোল বাজাও। কারণ আমি একটা এমপি, আমি একটা প্রতিমন্ত্রী। এখানে যে রেলের ব্রিজ, আরবি সব, আমি যখন রেলের প্রতিমন্ত্রী তখন এগুলো শুরু করার ব্যবস্থা করেছিলাম। আজকে 14 মাসের মধ্যে যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, চুয়াপুর, পঞ্চাননতলা, আরবি, বেলডাঙ্গার আরইউবি, সেগুলো টেন্ডার করা সত্ত্বেও শুধুমাত্র অধীর চৌধুরী যদি কৃতিত্ব হয়ে যায়, তাই বন্ধ করে দেওয়া হলো নসিপুর আজিমগঞ্জ রেলের কানেক্টিভিটি। তো প্রোটোকল অনুযায়ী সেখানকার স্থানীয় সাংসদকে ডাকা নিয়ম, যেটা দিদি নিজে মানে না। দিদি এখানে প্রশাসনিক সভা করে অধীর চৌধুরী বাদ। আরে অধীর চৌধুরী বাদ কোথা থেকে জানেন? স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অধীর চৌধুরী বাদ, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অধীর চৌধুরী বাদ। কখনো আমি কি পাকিস্তানি নাকি দিদির চোখে? তাই মনে হয় যে দিদির চোখে যে আমি পাকিস্তানি। যে বহরমপুর শহরে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, যে প্রজাতন্ত্র দিবসে আমি দিল্লিতে প্রথম চেয়ারের প্রথম সারিতে বসার জন্য আমন্ত্রণ পত্র পাই, সেখানে নাম লেখা থাকে কোন চেয়ারে অধীর চৌধুরী বসবে। সেখানে 15 আগস্টের লাল কিলা থেকে অধীর চৌধুরী আমন্ত্রণ পাই, কোন চেয়ারে অধীর চৌধুরী বসবে সেখানে নাম লেখা থাকে চেয়ারে। মানুষের দয়া দুয়া আর আমার পার্টির আমাকে সুযোগ দেওয়ার বিনিময়ে আমি এটা পেয়েছি। কিন্তু আমার পশ্চিমবঙ্গে, আমার শহরে প্রজাতন্ত্র দিবসে অধীর চৌধুরী আমন্ত্রিত নয়। আমার রাজ্যে স্বাধীনতা দিবসে কলকাতাতে অধীর চৌধুরী আমন্ত্রিত নয়। থেকে থেকে মনে হয় আমি কি পাকিস্তানি ভাই দিদির চোখে? দিদি একটা কথা বলবো, চ্যারিটি শুড বিগিন এট হোম। আপনি নিজে আগে ধর্ম পালন করুন, তারপরে লোককে ধর্ম শেখাবেন। আপনারা আর বিজেপি, মোদি আর দিদি একই মুদ্রার দুটো পিঠ, একদিকে হেড একদিকে টেল, অথবা একদিকে টেল একদিকে হেড, ফারাকটা এইটুকুই না। বয়কট করিনি, আমি সেই কমিটির আমিও মেম্বার, ডিফেন্স
যে কনসালটিং কমিটি, সেই ডিফেন্স কনসালটিং কমিটির আমিও মেম্বার। এই মিটিংটা 7 বা 8 তারিখ হওয়ার কথা ছিল, ওরা ডিফার করেছে 11 তারিখ। আমি রিকোয়েস্ট করেছিলাম রাজনাথ সিংয়ের দপ্তরকে 11 না করে কয়েকদিন পরে করুন। দ্বিতীয় কথা, আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমাদের বক্তব্য, আপনারা তো জানেন যে কনসালটিং কমিটি মানেটা কি, সেখানে মন্ত্রী থাকবে রাজনাথ সিং। আমরা চেয়েছি এটা স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আসা। স্ট্যান্ডিং কমিটি মানে সেখানে সব পার্টির এটাকে আরও স্ক্রুটিনাইজ করার, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার, ভালো মন্দ বিবেচনা করার অনেক বেশি স্কোপ পাবে। সেখানটাই যাকে যাকে মনে হবে তাদেরকে আমরা ডাকতে পারবো উইটনেস হিসেবে। স্ট্যান্ডিং কমিটি তাই এখানে না রেখে কনসালটিং কমিটি রাখার মধ্যে দিয়ে, কারণ কনসালটিং কমিটির চেয়ারম্যান হয় মন্ত্রী নিজে, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয় সাধারণ এমপিরা। চাই সেইগুলোকে প্রথম থেকে ডাইলুট করা, হালকা করা, 1 নম্বর। 2 নম্বর, যখন পার্লামেন্ট 18 তারিখে খুলছে, আজকে 11 তারিখ, অর্থাৎ 8 দিন পর যখন পার্লামেন্ট খুলছে, আর অগ্নিপথ বিষয়টাকে নিয়ে বারবার করে আমরা চাইছি পার্লামেন্টের মধ্যে আলোচনা হোক। ভারতবর্ষের সব মানুষ সেই আলোচনায় পক্ষে এবং বিপক্ষের মতামত শুনুক। কারণ সেনাবাহিনী শুধুমাত্র মোদির না, অমিত শাহের না, ভারতবর্ষের সেনাবাহিনী, তাই তার নাম ভারতীয় সেনাবাহিনী। তাই ভারতবর্ষের মানুষ এই অগ্নিপথের ভালো মন্দ, মেরিটস ডিমেরিটস, গুণ দোষ সব জানা দরকার। যদি পার্লামেন্টের মধ্যে আলোচনা হয় তাহলে স্ট্রিমিং হবে, এটা সারা ভারতবর্ষের মানুষ অগ্নিপথের ভালো মন্দ নিয়ে বুঝতে পারবে, একটা পাবলিক ওপিনিয়ন, জনমত যাচাই করাও সম্ভব হবে। তাই আমরা এটা চেয়েছিলাম কংগ্রেস দলের পক্ষ থেকে পার্লামেন্টের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচিত হোক। কমসে কম স্ট্যান্ডিং কমিটিতে, ডিফেন্সের স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হোক। যখন অগ্নিপথ একটা নতুন সংস্কার ভারতবর্ষের সেনাবাহিনীর, তখন আমার মনে হয় সব থেকে আগে স্ট্যান্ডিং কমিটি, যেটা ডিফেন্সের প্রতিরক্ষা মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি, সেখানে এটার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত, যাকে আমরা বলি স্ক্রুটিনাইজ করা দরকার। সেটা না করে খাপও মরবে, লাঠিও ভাঙবে না, তা করতে গিয়ে রাজনাথ সিং বুদ্ধি করে কনসালটিং কমিটিতে নিয়ে যাচ্ছে। 2 এমপি 2 প্রশ্ন করবে, তার একটা হ্যাঁ বা না জবাব দেবে, বাইরে কেউ জানবে না, হয়ে গেল 1-1.5 ঘন্টার মধ্যে মিটিং বন্ধ। এটা কাটসি যেতেই পারে। দ্রৌপদী মুর্মু কেন, যে কোনো, যশবন্ত সিনহারও আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী ঠিক রাখবে না জাতীয় নেতৃত্ব ঠিক রাখবে করতে গিয়ে যশবন্ত সিনহাকে এখান থেকে কাটিয়ে দিল। আসা উচিত ছিল। এটা নিয়ম যে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হবে সে প্রত্যেকটা রাজ্যে ক্যাম্পেইন করবে, এটা নিয়ম। পশ্চিমবঙ্গে তো নিয়ম হয় না, পশ্চিমবঙ্গে অনিয়মটাই নিয়ম। দ্রৌপদী মুর্মু আসবে, আমাদেরকে ডাকলে আমরাও যাবো, কারোর কথা শুনতে আপত্তি কী আছে? আমরা তো বারবার বলছি যে ভারতবর্ষের সরকার রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে মনোনীত করেছে। দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ বিজেপির এই ভাবধারা, যে ভাবধারাকে সামনে রেখে বিজেপি দ্রৌপদী মুর্মুকে নিয়ে এসছে। কোনোদিন কোনো প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত হওয়ার পর নাগপুরে গিয়ে বা নাগপুরের নেতার সঙ্গে, মোহন ভাগবতের সঙ্গে শেয়ার করবে প্রচার, এটা তো হয় না। সারা ভারতবর্ষে যারা আদিবাসী তাদের জন্য ভারতবর্ষের কংগ্রেস সরকার যে রাইট টু ফরেস্ট অ্যাক্ট করেছিল, জল জঙ্গল আর জমিনের যে অধিকার দিয়েছিল, সেটাই বিজেপি পার্টি কেড়ে নিচ্ছে আদানি আম্বানিদের মদত করার জন্য। তাই ট্রাইবালদের মধ্যে থেকে একটা ট্রাইবালকে আমি রাষ্ট্রপতি ভবনে বসিয়ে দিলাম, 5 বছর তিনি বিদেশ ঘুরবেন, থাকবেন, সেটা ঠিক আছে। কিন্তু তার মানে এটা নয় যে আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করে দেওয়া মানে ভারতবর্ষে সব আদিবাসীদের জীবন পাল্টে গেল, তার মানে তা নয়। কিন্তু ওরা চেষ্টা করবে, দেখো আমি আদিবাসীদেরকে দিলাম, আদিবাসীদেরকে একটা তুমি ভালো মন্ত্রক দাও না রে ভাই। ভারতবর্ষের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, ভারতবর্ষের গৃহ মন্ত্রক, ভারতবর্ষের অর্থ মন্ত্রক দিয়ে দাও কোনো আদিবাসীকে। তা তো তুমি দিচ্ছ না, তুমি দিচ্ছ রাষ্ট্রপতি ভবন। কারণ তুমি জানো রাষ্ট্রপতি মানে ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেখানেই হ্যাঁ বলতে হবে, এটাই রাষ্ট্রপতি। সে আইনি ব্যাপার, আমি আর কি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গোয়ায় কংগ্রেসের ভাঙন। কারণ বিজেপি পার্টি, আমি আগেও বলেছি, বিরোধী দলগুলোকে সরকার থেকে সরাতে চাই, অর্থাৎ বিরোধী মুক্ত ভারত করতে চাই। এতদিন লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত, সেই কংগ্রেস মুক্ত ভারত করার লক্ষ্যে বিজেপি এগোচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বিরোধী মুক্ত করবারও চেষ্টা করছে। আজকে গোয়াতে তারা সরকার তাদের, সেখানেও তারা যেহেতু কংগ্রেসের এমএলএ আছে সেগুলোকে খরিদ করে নিয়ে
কংগ্রেস মুক্ত গোয়া তৈরি করতে চাইছে। সেইখানে যেমন মহারাষ্ট্রে হলো আদানি আম্বানিরা সরাসরি সেখানটা খরিদ করছে সেখানকার বিধানকে। আদানি আম্বানি কয়লা মাফিয়া সেই সমস্ত লোকেরা বিজেপি পার্টির নির্দেশে 40 কোটি 50 কোটি 60 কোটি এক একটা এমএলএ দর করতে চলছে। কংগ্রেস দল থেকে বিজেপিতে যোগদান করলে কেউ 40 কোটি পাবে, কেউ 50 কোটি পাবে, এই রেট চলছে এখন। দিদির এখানটায় রেট কম, এখানে লাখে শুনেছিলাম, যেগুলো আমাদের থেকে যেসব ভেড়ার পাল চলে গেছিল কংগ্রেসের এমএলএরা ভেড়ার পালের মতন, তাদের শুনেছিলাম 50 লাখ থেকে 1 লাখ, এখানকার বুকমারি চলে গেছে। ওখানকার আবার এমএলএ তাদের দরটা একটু বেশি। সব জায়গায় এখানে সব চাইনিজ বকরি, ওখানে সব বাইরের বকরি আর কি, বিদেশি বকরি, আরবের বকরি। এখানকার চাইনিজ বকরিরা বকরিতে লাখে বিক্রি হয়েছে, ওখানকার সৌদি আরবের বকরি ওগুলো তো কোটিতে বিক্রি হয়। তাই গোয়াতে মহারাষ্ট্রে বিক্রি হলো 50 কোটি 40 কোটি। এতে লাভ কিছু হবে না, গণতন্ত্রকে খতম করা হবে। মানুষের ভোট দেওয়ার অধিকার তুমি দিচ্ছ, সেই ভোট দেওয়ার পরিণামকে তুমি খরিদ করে নিচ্ছ। এতে দেশের গণতন্ত্র ধ্বংস হবে। আর মোদি অমিত শাহ চাই গণতন্ত্র ধ্বংস হোক। ওরা চাই এদেশ চীনের মতন হোক, ওরা চাই এদেশ সিঙ্গাপুরের মতন হোক, ওরা চাই এদেশটা নর্থ কোরিয়ার মতন হোক। তাই এই জিনিস দেখতে হবে আমাদেরকে। দেখুন এগুলো না মানে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি পারে, এই হচ্ছে এদের বিধায়ক হওয়ার পিছনে ইতিহাস। হলো এনআরসি আর সিএ নিয়ে মোদি আর দিদির লড়াই, জিতে গেল কোথাও বিজেপি, কোথাও তৃণমূল। এটাই কে বলছে যে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি পারে। এখানে যারা সব বিধায়ক হয়েছে তারা সব ফকির, তারা কেরামতি হয়েছে আমি বিধায়ক হলাম, আমি বিধায়ক হলাম। আসলে হলো ঝড়ে বক পড়ে গেছে। সাম্প্রদায়িক বিভাজনের ভোট হয়েছে এই মুর্শিদাবাদ জেলায়, এই মালদা জেলায়, বিশেষ করে কিছু কিছু জেলায় আমাদের স্টাডি সাম্প্রদায়িক বিভাজনটা এত তীব্র হয়েছে যে সেখানটায় আমাদের মতো রাজনৈতিক দলগুলো মানুষের কাছে কোনো রাজনৈতিক বার্তা পৌঁছাতে পারেনি। তার জন্য কী হয়েছে, যা কখনো হয়নি আর এবার তা হয়েছে। বহরমপুর সমেত মুর্শিদাবাদে কোথাও আমরা আসন পাইনি। তার মানে এটা নয় যে আমরা আসন পেতাম না। ওই যে বললাম ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। অবশ্যই পাবে তো বটে, আগামী দিনে যাবে কোথায়, অবশ্যই পাবে যাবে। তো আমরা পরিশ্রম করে করবো, আমাদের তো কেরামতি নেই কিছু, আমাদের যা কিছু মেহনতি আছে, নো কেরামতি, অনলি মেহনতি। রাজ্য পুলিশ দালালি করেছে, রাজ্যের আবার কি করছে, রাজ্য পুলিশ পরিষ্কার পরিচ্ছন্ন দালালি করেছে। আনিস খানের মৃত্যুকে ধামাচাপা দিয়েছে। আনিস খানের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সরকারি দলে করে মনে হয়নি যে সে একটা গরিব পরিবারের ছেলে, একটা প্রতিবাদী ছেলে, একটা সৎ ছেলে, তার এই মৃত্যুর জন্য একটা দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করে। রিজুনারের জন্য ভোট হয়ে গেছে, দিদি ভুলে গেছে। আনিস খানকে তো দিদি প্রথমে বলেছিল দিদি তৃণমূলের কর্মী, তাতেও দিদি একবারও তার দুঃখ প্রকাশ করতে ভুলে গেল। কালকে তো বকরিদ হলো, একটা শুভেচ্ছা বার্তাও পাঠাতে পারতো, দুঃখ প্রকাশ করে আনিস খানের বাবাকে একটা ফোনও করতে পারত। কারণ আনিস খানের মৃত্যুতে সারা বাংলার যুব সমাজ দুঃখিত হয়েছে, সারা বাংলার যুব সমাজ ক্ষোভ প্রকাশ করেছে। আমি নিজে তার বাড়ি গেছিলাম। একটা সৎ চরিত্রবান ছেলে, গোটা গ্রামের লোক। আপনারা জানেন গত ঈদে যখন ঈদ হয় রমজানের পর, গোটা গ্রাম একটা আলো জ্বালায়নি আনিস খানের জন্য। তাহলে কত বড় জনপ্রিয় ছেলে সেই গ্রামটা, গোটা গ্রামটা মুসলিম গ্রাম, একটা আলো জ্বালায়নি। ভাবুন, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একবারও দুঃখ বেদনা অনুভূত হলো না। বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের ভোট নেবার সময় আপনি বোরখা পরে নেবেন, আপনি হিজাব পরে নেবেন, আল্লাহু আকবার বলে দিবেন, এখন মনে পড়লো না একবার? কে কি টুইটে যায় না, আমার জানি না কে কি টুইট করেছে কোথাকার কোন নেতা। আমরা জানি এটা পিকনিক দিবস হচ্ছে, আমি জানি আমার ব্যাপারটা পিকনিক দিবস। শহীদ দিবসের কী আর হয় না, পিকনিক দিবস। বাস ভাড়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছে, পেটি পেটি মদ উঠছে, মাংস উঠছে, যাবে আসবে, থামবে কোথায়, কী হবে না হবে, অনেক কিছু চলছে। ওখানে যাবে, দুদিন ধরে ফিস্ট হবে, সেই ফিস্টের ছবি দেখতে পাবো। কোথাও মাছ রান্না হচ্ছে, কোথাও মাংস রান্না হচ্ছে, কোথাও খাসির মাংস, কোথাও মুরগির মাংস, কোথাও বিরিয়ানি, কোথাও পোলাও, সব আমরা দেখতে পাবো ছবিতে আপনাদের। সেখানে যদি ঢুকতে দেয়, বড় বড় স্টেডিয়াম বুক করে নেওয়া হয়েছে, সেখানে পান্তা ভাত সেদ্ধ ভাত নিশ্চয়ই খাওয়াবে না। তৃণমূল নেতাদের সেগুলো খাওয়ালে আর চলবে কী করে?
সেখানে পোলাও, বিরিয়ানি, মাছ, মাংসের আলাও ব্যবস্থা থাকছে। দিদি সব ব্যবস্থা করেছে। ব্যবস্থা কাউকে করতে হয় না, দিদি দলের লোকরাই মাল কামিয়ে নিয়ে চলে যাবে, তাদেরকে বাস ভাড়া করে দিবে। কারণ পঞ্চায়েতের টিকিট নিতে হবে। যদি কোনো নেতা ঠিক মতন বাসে করে লোক না নিয়ে যায়, দিদি তাহলে পঞ্চায়েতের টিকিট কেটে দিবে। পঞ্চায়েতের টিকিট কেটে দেওয়া মানে ঘর বাড়ি বানানো বন্ধ হয়ে যাবে। অতএব তৃণমূলের নেতাদের মধ্যে এখন প্রতিযোগিতা, কে কত বাস ভাড়া করে যেতে পারে। আর সেই বাস ভাড়া দিতে গিয়ে সাধারণ মানুষের জিনা হারাম হয়ে গেছে। দিদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং চলছে, হাজির হবে, বাড়ি যাবে, কিছুই হবে না। সব থেকে বড় কথা, এই বিজেপি সরকার এই নারদা কাণ্ডে যেখানে এমপিরা জড়িত, নিয়ম হচ্ছে পার্লামেন্টে একটা এথিক্স কমিটি আছে, সেই এথিক্স কমিটির সামনে এগুলোর বিচার হওয়া। সেই এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল লালকৃষ্ণ আডবাণী, সে কোনোদিন মিটিং ডাকেনি। এখনও এথিক্স কমিটির চেয়ারম্যান বিজেপির এমপি, সে কখনো মিটিং ডাকে না। এখানে যে ধপের কীর্তন হবে মনে করি, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তৃণমূল বিরোধিতা যদি না করেন, তৃণমূল বিজেপির মধ্যে ঘরের মধ্যে কী আলোচনা করছে আমরা তো জানতে পারবো না। সঙ্গে বিরোধিতা করা উচিত, আমরা তো করেছি। কংগ্রেস সব জায়গায় করেছে, আমাদের দেখানোর পথে তৃণমূল বিরোধিতা করেছে। তৃণমূল প্রথমে এগুলো বিরোধিতা করেনি, আমাদের দেখানোর পথে বিরোধিতা করেছে। কারণ এই পশ্চিমবঙ্গে অগ্নিপথের বিরুদ্ধে, অগ্নিবীরের বিরুদ্ধে কোনো আন্দোলন এই পশ্চিমবঙ্গের সরকার নিষেধ করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোথাও কোনো প্রশাসনিক মহল আমাদেরকে অগ্নিপথ, অগ্নিবীরে নিয়ে আমাদের আন্দোলন করতে দেয়নি, মিছিল করতে দেয়নি সরকারের নির্দেশে। তার মানে মোদিকে খুশি করতে দিদি অগ্নিপথ, অগ্নিবীর নিয়ে আন্দোলন এই পশ্চিমবঙ্গে নিষেধ করে দিয়েছিল। খোঁজ নিয়ে দেখুন আপনারা। কঠিন অবস্থা। আমি কালকে তো বলেছি, এসব এগুলো হচ্ছে মদ মাফিয়ার রাম রাজত্ব চলছে দিদির মধ্যে। মদ মাফিয়ার রাম রাজত্ব চলছে দিদির মধ্যে। এটা তো ধরা পড়ছে সাংবাদিকের দৌলতে। এরকম কত মানুষের কত জায়গায় মৃত্যু হচ্ছে ইংলিশের লিকারকে, আমরা কি তার হিসাব রাখি? ভালো তো ঘুরুক উত্তরবঙ্গে, বৃষ্টি কেমন দিয়ে দেখুন। দিদি উত্তরবঙ্গ প্রায় যায়, পাহাড়ে যাবে, দার্জিলিংয়ে চা খাবে, পাতালা মারবে, চলে আসবে। করতেই পারে, ওদের স্বাধীনতা, আমরা অংশগ্রহণ করেছিলাম। তা তো থাকবেই। বাংলায় আর্থিক জালিয়াতি হবে আর দিদির দলের লোকের নাম থাকবে না, এ তো কখনো হতে পারে না। তা হবে না, তা হবে না। লুট হবে, চুরি হবে, দুর্নীতি হবে, দিদির দলের লোকের নাম থাকতেই হবে। নাহলে তার মানে কি হলো? দিদির দলের লোক যতক্ষণ তৃণমূল আছে, চুরিতে তৃণমূল, বাটপাড়ের তৃণমূল, দুর্নীতির তৃণমূল, খুনের তৃণমূল, মদের পাচারের তৃণমূল, গাঁজার পাচারের তৃণমূল, কালো টাকার পাচারের তৃণমূল, তবে না তৃণমূল।